এর আগের বছরগুলোতে 250 থেকে 300 মিলিয়ন ডলারের মতো মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। 2024 সালে এই সংখ্যাটা প্রায় 490 মিলিয়ন ডলার। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ডেভেলপমেন্ট বা ইউএসএইড এর তথ্য বলছে যে এই অর্থ যেসব খাতে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে তার মধ্যে আছে খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, জ্বালানি, মানবিক সহায়তা, গণতন্ত্র এবং শাসন ব্যবস্থা। আপনাদের স্বাগত জানাই আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশকে নতুন করে বৈশ্বিক চাপে পড়তে যাচ্ছে। আমরা জানি যে 5 অগাস্টের পর থেকেই বাংলাদেশ আমাদের এই প্রতিবেশী দেশ ভারতের নানা রকম চাপের মধ্যে আছে। বিগত সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্কের একটা টানাপোড়েন ছিল। ধারণা করা হচ্ছিল যে প্রফেসর মোহাম্মদ ইউনূস দায়িত্ব গ্রহণ করবার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে সেই টানাপোড়েনের উন্নতি হবে। কিন্তু লক্ষণ তেমন খুব একটা বলছে না। বরং অনেকে এখন প্রশ্ন তুলছেন যে বাংলাদেশ কি যুক্তরাষ্ট্রের যে প্রধান প্রতিপক্ষ, আমি বৈরী শত্রু শব্দটা ব্যবহার করতে চাচ্ছি না, চীনের দিকে ঝুঁকে পড়ছে। একটা সম্ভাব্য স্নায়ুযুদ্ধ বা স্নায়ুযুদ্ধ আছেও আমরা বলতে পারি। সেই স্নায়ুযুদ্ধে বাংলাদেশের সঙ্গে বিভিন্ন দেশের একটা ভারসাম্যপূর্ণ সম্পর্ক আমরা অনেক দিন ধরেই দেখছি। চেষ্টাটা হয়েছে। কিন্তু রাজনৈতিক স্বার্থে, ক্ষমতার স্বার্থে বাংলাদেশ সরকার কখনো, কখনো কারো দিকে বেশি ঝুঁকে পড়েছে। বিশেষ করে বিগত সরকার আমলে সেটা আমরা লক্ষ্য করেছি। ওয়াশিংটনে ক্ষমতার পালাবদল হয়েছে। এই পালাবদলের পরে পরিস্থিতিটা কি দাঁড়াতে পারে সেটা অনেকেই লক্ষ্য করবার চেষ্টা করছেন। চীনের দিকে যেন বাংলাদেশ ঝুঁকে না পড়ে বা ঝুঁকে পড়ে ট্রাম্প প্রশাসনের কোনো চাপে যেন বাংলাদেশ না পড়ে, সেই বিষয়ে অনেকেরই বক্তব্য আছে, অনেকেরই কৌতূহল আছে। একটা বিষয় খুব স্পষ্ট করে রাখা ভালো যে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক বলতে প্রফেসর মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের নোবেল লরিয়েট বা অন্তর্বর্তীকালীন সরকার প্রধানের মূলত ডেমোক্রেটিক পার্টির সঙ্গে সম্পর্কটা অনেক নিবিড় ছিল, অনেক ঘনিষ্ঠ তিনি ছিলেন। ট্রাম্প যখন 2016 ইলেকশনে দাঁড়ান তখন প্রফেসর ইউনূসের বক্তব্য, অবস্থান সবটাই কিন্তু ডোনাল্ড ট্রাম্পের বিপক্ষে ছিল। এবং ডোনাল্ড ট্রাম্প এবারও জেতার পরে বা আগে বাংলাদেশ সম্পর্কে তিনি জানেন যে বাংলাদেশ সরকারে বা তার ঘনিষ্ঠরা জানেন যে বাংলাদেশে সরকার প্রধান হিসেবে কে আছেন সেটা জানবার পরে এবং বিশ্বনন্দিত ব্যক্তিত্ব প্রফেসর মোহাম্মদ ইউনূস, ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা বাংলাদেশের অনুকূলে বা বাংলাদেশ সরকারের খুব একটা অনুকূলে ছিল না। শেখ হাসিনার সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার মোটামুটিভাবে চীনের দিকে ঝুঁকে পড়ছে, এটা স্পষ্ট। এটা অনেকের কাছে এখন স্পষ্ট এবং আমরা জানি না যে চীনের সঙ্গে প্রতিযোগিতার বিষয়ে ট্রাম্প প্রশাসন কিভাবে মোকাবেলা করবে সেটা এখনো আমাদের অনেকের কাছে স্পষ্ট নয়। তবে ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন বা সরকার কৌশলগত বিষয়গুলো খুব বেশি গুরুত্ব দেবে সেটাও মনে হয় না, বরং অর্থনৈতিক বিষয়গুলো অনেক বেশি মনোযোগ পেতে যাচ্ছে বলেই কিন্তু মনে হচ্ছে। সো চীনের সঙ্গে সম্পর্কে বাংলাদেশের সঙ্গে সম্পর্কে বাধা তৈরিতে ট্রাম্প প্রশাসন থেকে বাংলাদেশের উপরে চাপ আসবার একটা সম্ভাবনা রয়েছে এবং সেই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যায় না। এবং বাংলাদেশের গত 6 মাসে অনেক কিছু ঘটেছে এবং আমরা যদি দেখি যে অন্তর্বর্তী সরকার দেশের একটা কারো সঙ্গে বৈরিতা নয় এরকম নীতি থেকে পররাষ্ট্রনীতি বাস্তবায়নে খানিকটা চাপের মুখে কিন্তু আমরা লক্ষ্য করছি। যে কারণে আমি বহুবার এর আগেও বলেছি যে বাংলাদেশকে আসলে তার অবস্থানটা একটু পরিষ্কার করতে হবে এবং পৃথিবীটা এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে বাংলাদেশকে কারো না কারো পক্ষে, কারো না কারো বিপক্ষে একটা অবস্থান কিন্তু নিতে হবে। অবশ্যই নিজের স্বার্থ সবার উপরে স্থান দিয়ে। সো ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন কেমন আচরণ করবে এটা নিয়ে অনেকদিন ধরেই একটা কৌতূহল আছে। বাংলাদেশের সঙ্গে সম্পর্ক কি হবে, ভারতের চোখে সে বাংলাদেশকে দেখবে কিনা সেটা এখন পর্যন্ত স্পষ্ট নয়। তবে বাংলাদেশ যাতে চীনের দিকে ঝুঁকে না পড়ে সেজন্য ট্রাম্প প্রশাসনকে কিন্তু বাংলাদেশকে একটা চাপের মধ্যে রাখতে পারে। এবং আমরা দেখছি যে বাংলাদেশ ভারতের সঙ্গে সম্পর্কে টানাপোড়েন, যদিও ভারতের পক্ষ থেকে বিশেষ করে ভারতের সেনাপ্রধান বলেছেন যে সামরিক ক্ষেত্রে তাদের সহযোগিতা অব্যাহত আছে, কিন্তু সামগ্রিকভাবে বাংলাদেশের সম্পর্কটা আসলে নির্ভর করবে নির্বাচনের পরে, অর্থাৎ একটা নির্বাচন ও জনপ্রতিনিধিত্বশীল সরকারের সঙ্গে তারা সামগ্রিক সম্পর্কটা ভালো করবার চেষ্টা করবেন বা ওই সরকারের সঙ্গে সম্পর্কের উপরে আসলে সবকিছু নির্ভর করবে। এবং ভারত এখন বাংলাদেশে একটা নির্বাচন দেখতে চায়, যেমন গণতান্ত্রিক বিশ্ব আসলে দেখতে চায় এবং ধীরে ধীরে বাংলাদেশের জনগণের মধ্যেও এই আকাঙ্ক্ষাটা প্রবলভাবে তৈরি হয়েছে, যারা চাইছিলেন আসলে এই সরকারকে কিছুটা সময় দিতে এবং এই সরকার ভালো কিছু কাজ করুক, কিছু সংস্কার করুক। কিন্তু সরকার গোটা পরিস্থিতিটা এমন করে ফেলেছে যে এখানে আসলে কেউ আর সরকারকে সময় দিতে চাইছেন না। হ্যাঁ, নির্বাচন হলে বিএনপি ক্ষমতায় আসবার একটা সম্ভাবনা কারো কাছে আশঙ্কা আছে। কিন্তু ভারত যেটা দেখছে এবং পশ্চিমা বিশ্ব যেটা দেখছে যে বিএনপির সঙ্গে জামায়াতের সম্পর্কটা এখন আর আগের মতো নেই।
এই পরিস্থিতিতে বিশেষ করে ভারত বিএনপির সঙ্গে তার যে সম্পর্কটা সেটা একটা স্বাচ্ছন্দ্যের সম্পর্ক কিন্তু তারা তৈরি করতে পারে। আমরা যখন বাংলাদেশের উপরে যুক্তরাষ্ট্রের চাপ কি আসতে পারে সেটা নিয়ে কথা বলছি। এরকম আলোচনার একটা পর্যায়ে বা এরকম চিন্তাভাবনা যখন বাংলাদেশ জুড়ে চলছে, সেরকম সময় কিন্তু আমরা লক্ষ্য করেছি যে মার্কিন সহায়তা বন্ধের একটা আদেশ ৩ মাসের জন্য বিশ্বব্যাপী একমাত্র ইজিপ্ট এবং ইসরায়েল বাদ দিয়ে, এবং বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের ক্ষেত্রে সেটা প্রযোজ্য নয়। বিশেষ করে ইউএসএআইডি এর মধ্য দিয়ে ইউএসএইড এর মধ্য দিয়ে যে সহযোগিতা বাংলাদেশকে সহ সারা বিশ্বকে মার্কিন প্রশাসন করতো সেটা তারা বন্ধ করে দিয়েছে। এখন এর প্রভাব কি পড়তে পারে? এবং এটা ডোনাল্ড ট্রাম্প করেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প করেছেন তার একটা নির্বাহী আদেশের মধ্যে। এবং চলমান যেসব প্রকল্প আছে সেইসব প্রকল্পকে বন্ধ ঠিক বলা যাবে না। ৩ মাসের জন্য তারা স্থগিত করেছে। ইতিমধ্যেই কোনো প্রতিষ্ঠান তাদের কর্মচারীদের ছাঁটাই শুরু করেছে। বিশেষ করে বাংলাদেশে আমরা একাধিক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে দেখলাম। অনেক কর্মীকে তারা বাড়ি থেকে অফিস করবার কথা বলছেন, এবং আমরা এটা জানি যে বিশ্বজুড়ে বৈদেশিক সহায়তার পরিমাণের দিক থেকে যুক্তরাষ্ট্রের অবদান কিন্তু সর্বোচ্চ। বাংলাদেশের ক্ষেত্রেও এটা আমরা জানি, এবং ২০২৩ সালে যুক্তরাষ্ট্র আন্তর্জাতিক সাহায্যের জন্যে প্রায় $68 বিলিয়ন খরচ করেছে। কিন্তু আমেরিকা ফার্স্ট এই যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, যেটা তিনি আগেরবারও যখন প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ঘোষণা করেছিলেন, সেই নীতি ফলে আমরা যেটা দেখতে পাচ্ছি যে বৈদেশিক সহায়তা কর্মসূচি স্থগিত করবার নির্বাহী আদেশ মিস্টার ট্রাম্প জারি করেন। বাংলাদেশের ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতার পরিমাণ কিন্তু আমরা যদি একটু তাকাই তাহলে দেখতে পাবো যে আমরা ২০১৮ সাল থেকে বাংলাদেশকে প্রতি বছর দেওয়া সহায়তার পরিমাণ হচ্ছে প্রায় $৫০ কোটি কাছাকাছি। এর আগের বছরগুলোতে $২৫০ থেকে $৩০০ মিলিয়ন মতো মার্কিন সহায়তা পেয়েছে বাংলাদেশ। ২০২৪ সালে এই সংখ্যাটা প্রায় $৪৯০ মিলিয়ন। ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ডেভেলপমেন্ট বা ইউএসএইড এর তথ্য বলছে যে এই অর্থ যেসব খাতে বাংলাদেশে ব্যবহৃত হচ্ছে তার মধ্যে আছে খাদ্য নিরাপত্তা, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, জ্বালানি, মানবিক সহায়তা, গণতন্ত্র এবং শাসন ব্যবস্থা। জাতিসংঘ, আমরা জানি যে জাতিসংঘ, বিশ্ব ব্যাংক, আইএমএফ এর মতো বিভিন্ন সংস্থার মাধ্যমে কিন্তু যুক্তরাষ্ট্র সহায়তা দিয়ে থাকে, এবং এই প্রতিষ্ঠানগুলোর উপরে যুক্তরাষ্ট্রের একটা ভীষণ প্রভাব রয়েছে। তবে ইউএস এইড এর মাধ্যমে আসলে যুক্তরাষ্ট্রের মূল সহায়তাটা আসে বিশ্বজুড়ে, বাংলাদেশে তো বটেই। এবং বাংলাদেশে এই আমি একটু আগেই যেমনটা উল্লেখ করছিলাম যে কোন খাতে সহায়তাটা আসে তার মধ্যে গণতন্ত্র, মানবাধিকার, শাসন, খাদ্য নিরাপত্তা, কৃষি, পরিবেশ, জ্বালানি, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি, এবং রোহিঙ্গা শরণার্থী সহায়তার ক্ষেত্রেও কিন্তু সবচেয়ে বড় সহায়তাটা বাংলাদেশ যুক্তরাষ্ট্র থেকে পেয়ে থাকে। এর প্রভাব যেটা দেখা যাচ্ছে যে ডিরেক্ট ফান্ডের প্রজেক্টগুলোতে আপাতত স্থগিত রাখতে হচ্ছে বাংলাদেশের অনেক এনজিওস কে বা অনেক সরকারি কাজকর্মের ক্ষেত্রে এটা। এবং এর ফলে প্রায় কোটি মানুষ কিন্তু তাদের যে সুবিধা তারা পাচ্ছিলেন সেগুলো থেকে বঞ্চিত হবেন। ছোট এনজিওগুলোর জন্য আমরা লক্ষ্য করছি এটা একটা বড় ধাক্কা হিসেবে দাঁড়িয়েছে। এবং বাংলাদেশের স্বাধীনতার পর থেকেই যে প্রান্তিক পর্যায়ে যে মার্জিনালাইজড গ্রুপের ক্ষেত্রে বা রুরাল লেভেলে যে কর্মতৎপরতা বেসরকারি উন্নয়ন সংস্থাগুলো চালিয়েছে বাংলাদেশের দারিদ্র এবং সুবিধাবঞ্চিত মানুষদের জন্য, দারিদ্র দূর করবার জন্য, সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের সহায়তা কিন্তু সবচাইতে বেশি ছিল। এবং আমরা যেটা জানি যে কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, যেগুলো সফট পাওয়ার বা যেগুলো দেখা যায় না, জলবায়ু পরিবর্তন, এইসব জায়গায় কিন্তু সহায়তাটা সবচেয়ে বেশি মার্কিন অর্থেই পরিচালিত হয়েছে। এবং এসব যদি বন্ধ হয়ে যায় তো এই ৩ মাসের ক্ষেত্রে স্থগিত করা যেটা একটা বড় সমস্যা। কিন্তু কন্টিনিউ করলেও এই ৩ মাসে যে ক্ষতিটা হয়েছে বা হবে সেটা কিন্তু একটা বড় চাপ পড়বে বাংলাদেশের ক্ষেত্রে। এবং একটা অনিশ্চয়তার মধ্যে কিন্তু সবসময় থাকতে হবে যতদিন ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকছেন। সো যেটা পরিষ্কার যে প্রান্তিক জনগোষ্ঠী, ছোট উদ্যোক্তা, ছোট এনজিওস গুলো সবচেয়ে বড় সমস্যার মধ্যে পড়বে। এবং আমরা জানি যে জলবায়ু এবং জেন্ডারের ইস্যুতে ট্রাম্পের যে অবস্থান, তাতে রিভিউর পরে এই সংক্রান্ত ইস্যুতে কিন্তু সহায়তা ক্ষেত্রে যে পরিবর্তন সেটা আসবার সম্ভাবনা একেবারেই কম। এবং ডোনাল্ড ট্রাম্প কিন্তু আন্তর্জাতিক অনেক প্রতিষ্ঠান থেকে নিজেকে সরিয়ে নেবার ঘোষণা দিয়েছেন। এবং শুধু আমরা যুক্তরাষ্ট্রের কথা যখন বলছি,
এর সঙ্গে আরেকটা নতুন মাত্রা যুক্ত করেছে সুইজারল্যান্ড। সুইজারল্যান্ড ইতিমধ্যেই বাংলাদেশ, আলবেনিয়া এবং জাম্বিয়ায় এই ৩ দেশের জন্য তাদের উন্নয়ন সহযোগিতা বন্ধ করতে যাচ্ছে এবং সুইস সরকারের ফেডারেল কাউন্সিলের এক বিবৃতিতে বলা হচ্ছে যে সরকারের উন্নয়ন সহযোগিতা কাটছাঁটের বাস্তবায়ন করতে এমন সিদ্ধান্ত নিয়েছে। এবং আমি যেহেতু ডেভেলপমেন্ট পার্টনারদের সঙ্গে নানান কাজকর্মের সঙ্গে যুক্ত, আমি জানি যে অন্যান্য অনেক দেশ, নেদারল্যান্ডসের কথা আমরা বলতে পারি, তাদের সঙ্গে আমাদের কিছু কাজ আছে। সবাই কিন্তু তাদের বাজেট কিন্তু কাটছাঁট করতে শুরু করেছে। এবং এই অর্থায়ন বন্ধের সিদ্ধান্ত কিন্তু এটা যে একেবারেই ১ম নতুন তা না। এটা আগেও হয়েছে এবং এমন সিদ্ধান্তে বাংলাদেশের জন্যে বিরূপ প্রভাব পড়তে পারে সেই আশঙ্কাটাকে কিন্তু একদম উড়িয়ে দেবার কোনো সুযোগ নেই। সো সুইসদের কথা যেটা বলছিলাম যে আগামী ৪ বছরের মধ্যে দ্বিপাক্ষিক সহযোগিতা কর্মসূচি ধাপে, ধাপে তারা বন্ধ করে দেবার কথা বলছে এবং ২০২৮ সালের শেষে বাংলাদেশে আর সুইস উন্নয়ন সহযোগিতা অগ্রাধিকার প্রাপ্ত দেশ হিসেবে থাকবে না। ইতিমধ্যেই বাংলাদেশ কিন্তু আবার এলডিসি গ্র্যাজুয়েশনও করতে যাচ্ছে, যেটা নিয়ে অনেকের মধ্যেই আ আপত্তি আছে যে আমরা আসলে নিজেরা এত দ্রুত এটা করতে চাইছি, তাতে আমরা অনেক সুযোগ সুবিধা থেকে কিন্তু বঞ্চিত হব। এবং জাতিসংঘের আরো বেশ কিছু সংস্থা, বিভিন্ন সুইস বেসরকারি সংস্থা, আন্তর্জাতিক ডেভেলপমেন্ট ব্যাংক, ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ব্যাংক এবং অভিবাসন সংক্রান্ত আন্তঃবিভাগীয় তহবিলও ধাপে, ধাপে কাটছাঁট করা হবে। এই সব তথ্য কিন্তু সুইস ফেডারেল কাউন্সিলের প্রেস রিলিজে কিন্তু উল্লেখ করা হয়েছে। এবং বাংলাদেশে সুইস অর্থায়নের দিক দিয়ে একদম শীর্ষ হলো মোটামুটি শীর্ষ পর্যায়ে ১৫টি দেশের একটা কিন্তু আমরা বলতে পারি এবং দীর্ঘমেয়াদী উন্নয়ন অংশীদার হিসেবে বাংলাদেশের দারিদ্র্য বিমোচন এবং টেকসই উন্নয়নের লক্ষ্যে লক্ষ্য অর্জনেও কিন্তু সুইজারল্যান্ড বাংলাদেশকে সহযোগিতা করছে। সো বাংলাদেশে অর্থায়ন বন্ধের ঘোষণা বাংলাদেশের জন্য সামনের দিনগুলোতে অত্যন্ত বাড়তি একটা চাপ তৈরি করবার আশঙ্কা তৈরি করেছে। বাংলাদেশের শিক্ষা, আমরা দক্ষতা বৃদ্ধি, নারী, স্বাস্থ্য, উন্নয়ন এমন অনেক ক্ষেত্রেই সুইস সহযোগিতা অনেকটা আ শর্ত সাপেক্ষ ছাড়াই কিন্তু ছিল। কিন্তু সেটাও বন্ধ হয়ে যাচ্ছে এবং সেই জায়গায় যদি এমন সহযোগিতা কমে যায় তাহলে সেটা বাংলাদেশের জন্যে চাপ বাড়াবে এবং কিছুটা শূন্যতা তৈরি করবে। সেটা কিন্তু আমরা নিশ্চিত করে বলতে পারছি, যেটা যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তের সঙ্গে প্রায় আ কাছাকাছি রকমের একটা চাপ প্রয়োগ করতে যাচ্ছে। যদিও যুক্তরাষ্ট্রের সাহায্যের পরিমাণ অনেক বেশি, সেই চাপটা অনেক বেশি। কিন্তু সুইসদের ক্ষেত্রে কোন রকম শর্ত ছাড়া প্রচুর সহযোগিতা কিন্তু ছিল এবং যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে প্রচুর শর্ত ছাড়াও কিন্তু সহযোগিতা ছিল। তো আস্তে, আস্তে একটা প্রবণতা কিন্তু পরিষ্কার হতে যাচ্ছে যে বৈদেশিক সাহায্যের ক্ষেত্রে যে উদার ব্যবস্থাটা ছিল বা পশ্চিমা বিশ্ব যে পশ্চিমা উন্নত বিশ্ব যে এটাকে যে নৈতিক মানদণ্ডে বিচারে দেখতে যায়, সেটা থেকে তারা ধীরে, ধীরে সরে আসতে শুরু করেছে। সো আমেরিকার সিদ্ধান্তের পরপরই বাংলাদেশের উন্নয়ন সংস্থাগুলোর প্রকল্প বন্ধ বা স্থগিত করছে। অনেক ক্ষেত্রে পরিসর সীমিত করে আনা হয়েছে। সুইস সিদ্ধান্ত ধীরে, ধীরে এমন প্রভাব আরো আশঙ্কা রয়েছে। যেমনটা আমি উল্লেখ করলাম সুইসের বাইরে নেদারল্যান্ডসের কথা এবং আরো বেশ কিছু উন্নয়ন সহযোগীদের কথা। তো সব মিলিয়ে কিন্তু এক ধরনের চাপ, অর্থনৈতিক চাপে বাংলাদেশ পড়ছে এবং দুশ্চিন্তাটা বাড়ছে এবং বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের বিকল্প এখন নেই এবং সেটা একটা নির্বাচনের মধ্য দিয়ে করতে হবে। কারণ জনপ্রতিনিধিরা থাকলে তাদের উপরে দেশীয় উদ্যোক্তাদের এবং বৈদেশিক সহযোগীদেরও কিন্তু এক ধরনের আস্থা তৈরি হয় এবং সেই আস্থার ঘাটতিটা পূরণ এখন বাংলাদেশের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে আমার কাছে মনে হয়। আমার কথা শুনবার জন্য আপনাকে ধন্যবাদ। সবার জন্য শুভকামনা।